ভারত এখনো পর্যন্ত গত 1 বছর ধরে বাংলাদেশ বিরোধী বহুমাত্রিক তৎপরতা অব্যাহত রেখেছে। ফারাক্কা থেকে শুরু করে তারা আপার রিজনে যেভাবে তারা একতরফা পানি প্রত্যাহার করছেন, জনজীবন, সভ্যতা সমস্ত কিছুই গুরুতরভাবে বিপন্নের মধ্যে। এ ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়তে দলীয় বিবেচনা থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত না। আমরা আমাদের নদীগুলোকে বাঁচিয়ে রাখতে চাই। আমরা যে ভারতের একটা পানি আগ্রাসনের শিকার অনেক বছর ধরে, এটা আমরা সবাই জানি, এবং ভারত কোন আন্তর্জাতিক নদীর পানি প্রবাহে একতরফা ভাবে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। দুর্ভাগ্যজনকভাবে গত বহু দশক ধরে ভারত আন্তর্জাতিক রীতিনীতি বিধিবিধান সমস্ত কিছু লঙ্ঘন করে আমাদের 56টা 57টা নদীর মধ্যে 54টা নদী যেটা ভারতের উপর দিয়ে বাংলাদেশে ঢুকেছে, প্রায় অনেকগুলো নদীর ব্যাপারে তারা একতরফা সিদ্ধান্ত তারা গ্রহণ করছেন। তারা অন্যায় করছেন, তারা অপরাধ করছেন, তারা আন্তর্জাতিক বিধিবিধান তারা ধারাবাহিকভাবে তারা লঙ্ঘন করছেন। এবং আমরা বিভিন্ন সময় দেশে কথা বলেছি। এখন পদ্মায় যেটুকু পরে চুক্তি যেটা হয়েছে মাওলানা, এবং 1976 সালে তার যে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ, সেই লং মার্চের প্রেক্ষিতেই পরবর্তীকালে গঙ্গার পানি সংক্রান্ত চুক্তি, সেই চুক্তি, এবং আগামী বছরের ডিসেম্বরে 1996 সালে যে চুক্তি স্বাক্ষর হয়েছিল তার 30 বছর শেষ হবে। নতুন চুক্তি, নতুন বোঝাপড়া, নতুন সমঝোতাটা লাগবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এত দীর্ঘ সময় পার হলেও রাজনৈতিক ব্যাপারে যেমন আমরা অনেকগুলো সিদ্ধান্তহীনতার মধ্যে আছি, দোলাচলের মধ্যে আছি, কিন্তু পানির ব্যবস্থাপনা নিয়ে বিশেষ করে এখনো পর্যন্ত ভারতের দিক থেকে আমরা এ ব্যাপারে বাংলাদেশের 56,000 বর্গমাইল, এখানকার 18 কোটি মানুষ, তাদের অস্তিত্ব, তাদের বর্তমান এবং ভবিষ্যৎ, এই প্রশ্নটা এখনো ভারতের শাসকদের কাছে, সরকারের কাছে এখনো অগ্রাধিকারের মধ্যে নেই। এখনো তারা সমস্ত কিছু তারা আমাদেরকে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা, সেই চেষ্টা এখনো পর্যন্ত এটা অব্যাহত আছে। ইতিমধ্যে আপনারা আলোচনা করেছেন, এবং এই ব্যারেজগুলো যেভাবে তৈরি করা হয়েছে, ফারাক্কা থেকে শুরু করে তারা আপার রিজনে যেভাবে তারা একতরফা পানি প্রত্যাহার করছেন, মরুকরণ থেকে শুরু করে আমার কৃষি, শিল্প এবং আমার এখানে জনজীবন, সভ্যতা সমস্ত কিছুই গুরুতরভাবে বিপন্নের মধ্যে। এটা আপনাদের এই বইতে আপনারা এখানে উল্লেখ করেছেন। এবং আমার বাড়ি দক্ষিণ অঞ্চলে আমাদের দেশের, এবং সেখানে লবণাক্ততার যে পরিস্থিতি, যেটা ক্রমান্বয়ে দেশের মধ্যভাগ পর্যন্ত যেটা আক্রান্ত করছে, এটার আমরা প্রত্যেকে এ ব্যাপারে আমরা ভুক্তভোগী। আমরা এভাবে যদি চলতে থাকে, আরো মরুকরণ, আরো বিপন্নতা, আরো লবণাক্ততা, এবং এখানে বাংলাদেশের অস্তিত্বই গুরুতর বিপর্যয় এবং হুমকির মধ্যে পড়বে এটা। ফলে আমরা বহুবার দাবি করেছিলাম বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামে এসব নিয়ে কথাবার্তা বলতে পারে কিনা। নানা রাজনৈতিক সমীকরণের জন্য ভারতের এই একতরফা বাংলাদেশকে কখনো ডুবিয়ে মারা, কখনো শুকনোর সময় পানি প্রত্যাহার করে আমাদেরকে যেভাবে বিপর্যয়ের মধ্যে নিয়ে যাচ্ছেন, এটা নিয়ে আন্তর্জাতিক ফোরামে আমরা বলিষ্ঠভাবে কখনো কথা বলতে পারিনি। দুর্ভাগ্যজনকভাবে সেটা আমাদের একটা বলতে পারেন আমাদের শাসকদের, তাদের ভারতের প্রতি যে অনুগত পররাষ্ট্র নীতি, ভারতের শাসকদেরকে খুশি করে ক্ষমতায় থাকার যে নীতি এবং কৌশল, এগুলো আমাদেরকে গুরুতর বিপর্যয়ের মধ্যে এটা আমাদেরকে নিয়ে আসছে। এবং এটা মানুষ এটাকে একটা পানি আগ্রাসন হিসাবে এটাকে আমরা দেখছি। আমাদের এখানে পদ্মা ব্যারেজ তৈরি করা, এ ব্যাপারে আমি মনে করি এ ব্যাপারে যারা এখানে আছেন, শুধু এখানে না, এটা বহু আগেই এক ধরনের জাতীয় ঐক্যমত ছিল এই প্রশ্নে যে আমাদের এখানে পদ্মা ব্যারেজ এখানে তৈরি করা দরকার, এবং সেখানে পানি সংরক্ষণ থেকে শুরু করে এমনকি বর্ষার মৌসুমে পানি ধরে রেখে আমাদের গোটা শুকনো মৌসুমে দেশের 22-23টা যে জেলা এবং বিশাল, যেখানে এখানে উল্লেখ করলেন আমার কৃষি থেকে শুরু করে সমস্ত কিছু যার উপরে নির্ভর করে,
এই প্রশ্নে আমি মনে করি আজকের আলোচনা একটা জাতীয় গুরুত্ব বহন করবে। এটা তো অনেক আগে আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়নি কেন? গত কবছর ধরে আমরা দেখলাম যে পুরো ইস্যুটাই এটা প্রায় একটা ডেড ইস্যুতে এটা কিন্তু পর্যবেসিত হয়েছিল। আমি আজকের অনুষ্ঠানে বলতে চাই, এ ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়তে দলীয় বিবেচনা থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত না। পদ্মা ব্যারেজ তৈরি করার ব্যাপারে একটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, নিশ্চয়ই ব্যাপারে আমরা একটা জাতীয় ঐক্যমত আমরা তৈরি করব। সুতরাং এটা নিয়ে আমরা কোনো দলীয় কোনো বিবেচনা থেকে এই বিষয়টাকে দেখার কোনো সুযোগ নেই। আপনারা এরপরে যেটা বললেন যে দ্বিতীয় পদ্মা সেতুর ব্যাপারটা, আমি এখানে আইন নিষেধ ভাই এবং আরো আমাদের যে বন্ধুরা আছেন নিশ্চয় কথাটা বলবেন। আমি যে কথাটা উল্লেখ করতে চাই, ইতিমধ্যে আমাদের যমুনা সেতুর বহু বছর হয়েছে এবং যমুনা সেতুর অনেকগুলো আমরা জানি যে উত্তরবঙ্গের সাথে আমরা যে আশাটা করেছিলাম সেতুর মধ্য দিয়ে গোটা উত্তরাঞ্চলে যে শিল্পায়ন হবে, এখানে মিনু ভাই আছেন, অনেকে এখানে আছেন, বাস্তবে উত্তরাঞ্চল কিন্তু কাঙ্ক্ষিত যে শিল্প উন্নয়ন, তার যে উন্নয়ন শিল্প কৃষি বা বাণিজ্যের ক্ষেত্রে প্রত্যাশিত সেটা কিন্তু হয়নি। সুতরাং এটা কেন হয়নি, এটা কোথায় এটা দুর্বলতা, কোথায় ঘাটতি? এরপরে যখন পদ্মা সেতু হলো, হ্যাঁ নিশ্চয়ই দক্ষিণাঞ্চলে 22টা জেলাকে পদ্মা সেতু যুক্ত করেছে, এটাও কয়েক বছর হয়ে গেল, কিন্তু প্রত্যাশিতভাবে আমরা দক্ষিণাঞ্চলের যে শিল্পায়ন বা কৃষি বা বাণিজ্য অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানের যে উন্নয়ন সেটা কিন্তু আমরা কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্য করিনি। এগুলো বিবেচনার মধ্যে নেওয়া দরকার। দ্বিতীয়ত আমি মনে করি বিশেষ করে ব্যারাজ এবং সেতু নির্মাণের ক্ষেত্রে যমুনা সেতু এবং প্রথম পদ্মা সেতুর কি আমার পরিবেশগত কোথায় সমস্যা হয়েছে, ইকোলজিক্যাল ব্যালেন্সের ক্ষেত্রে কোথায় কোথায় আমার এখানে সমস্যা তৈরি হয়েছে এবং প্রাণ প্রকৃতি জীব বৈচিত্র্যের ক্ষেত্রে কোথায় কোথায় কি সমস্যা হয়েছে। আমাদের নিশ্চয় উন্নয়ন দরকার, এই ব্যাপারে নিশ্চয়ই আমরা একমত, কিন্তু উন্নয়নটা এই যুগে প্রাণ প্রকৃতি জীব বৈচিত্র্য পরিবেশের সাথে ভারসাম্যমূলক ভাবে এই প্রকল্প, বিশেষ করে মেগা প্রকল্প যেগুলো তৈরি হয়েছে, ভবিষ্যতে যেটা করব এগুলোকে বিবেচনার মধ্যে রেখে সিদ্ধান্ত নেওয়া দরকার। আমরা আমাদের নদীগুলোকে বাঁচিয়ে রাখতে চাই, নদীর যে ধারা তার যে ফ্লো তাকে আমরা সচল রাখতে চাই, তাকে বাঁচিয়ে রাখতে চাই। বাংলাদেশ গোটাটাই হচ্ছে একটা, যেটা আমরা বলি যে নদী মাত্রই, ফলে নদীর সাথে আমার অস্তিত্ব, আমার জীবন, আমার ভবিষ্যৎ সমস্ত কিছু এর সাথে যুক্ত। সুতরাং নদীর এই স্রোতের প্রবাহের ক্ষেত্রে আমরা এই সমস্ত বাঁধ ব্যারেজের নেতিবাচক প্রতিক্রিয়া কতখানি কমিয়ে এনে জায়গাটা আমরা আসতে পারি, আমি মনে করি এই ব্যাপারটা সিদ্ধান্ত নেওয়া দরকার। বিশাল একটা অর্থ ব্যয় লাগবে এবং আমি আশাবাদী যে এখানে উল্লেখ আছে অনেকগুলো আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা, বিভিন্ন ফোরাম, তারা পদ্মা ব্যারেজের ক্ষেত্রে বা পদ্মা ব্রিজের ক্ষেত্রে দ্বিতীয় যদি পদ্মা ব্রিজ করা যায় সম্ভাব্য অঞ্চলও এখানে নির্ধারণ করা আলোচনা আছে। সেক্ষেত্রে হয়তো আমরা প্রয়োজনীয় আর্থিক সহায়তা বা হয়তো আমরা সেই তাদের সমর্থনটা পাবো, কিন্তু একই সাথে আমরা আমাদের দেশেরও অভ্যন্তরীণভাবে কিভাবে আমরা এই অর্থটাও আমরা কিভাবে যোগান দিতে পারি সেটাও একটা গুরুত্বপূর্ণ বিবেচনা। আপনারা কিছুটা আশ্বস্ত করবার চেষ্টা করেছেন, আমি ধন্যবাদ জানাই যে 5 বছরের মধ্যে ব্যারেজ বা ব্রিজের যে খরচটা হবে সেটাকে আমরা অনেকখানি সেটাকে তুলে আনা যাবে। তার মানে অর্থনৈতিক দিক থেকেও এটা যে একটা ভায়াবল একটা যে প্রকল্প, সে জায়গাটাও কিন্তু এখানে যৌক্তিকভাবে তথ্যপাত্র দিয়ে আপনারা এখানে হাজির করেছেন। এই ব্যাপারের জন্য ভারতের সাথে ন্যূনতম একটা বোঝাপড়া লাগবে। ভারতের সাথে আমাদের এই পরিবর্তনকে ভারত এখনো পর্যন্ত মেনে নেয়নি, আমরা সবাই এটা জানি। আমাদের গত বছরের জুলাই আগস্ট যে ছাত্র শ্রমিক জনতার গণজাগরণ গণ অভ্যুত্থান, গত 1 বছরে আমরা দেখলাম এখনো পর্যন্ত ভারত আমাদের এই পরিবর্তন, নতুন উত্থান, নতুন যে রেজারেকশন যেটাকে আমি বলি, এটাকে ভারত রাজনৈতিক দিক থেকে মনস্তাত্ত্বিকভাবে মেনে নেয়নি এবং ভারতের বাংলাদেশ নীতি যে পুরোপুরি ব্যর্থ হয়েছে, বিপর্যয়ের মধ্যে পড়েছে, এই শোক ভারত এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি। ফলে ভারত এখনো পর্যন্ত গত 1 বছর ধরে বাংলাদেশ বিরোধী বহুমাত্রিক তৎপরতা অব্যাহত রেখেছে।